স্বাগত ডিবিসি সংবাদে, আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এবার ভিন্ন আবহে জাতি স্মরণ করছে 52-র ভাষা শহীদদের। 21-এর প্রথম প্রহর থেকেই মায়ের ভাষার জন্য আত্ম উৎসর্গকারীদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নামে মানুষের ঢল, আর এই ঢল অব্যাহত থাকে প্রভাত ফেরিতেও। সবারই প্রত্যয় 21-এর প্রেরণায় নতুন বাংলাদেশ বিনির্মাণের। তাদের দাবি সর্বত্র বাংলা ভাষার ব্যবহার বাড়ানোরও। ভাষার জন্য প্রাণ দেয়া অকুতোভয় যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে পদযাত্রায় সামিল সবাই, কণ্ঠে 21-এর সেই গান। পরনে কালো পোশাক, হাতে ফুল, সবারই গন্তব্য স্মৃতির কেন্দ্রীয় শহীদ মিনার। হৃদয় নিংড়ানো ভালোবাসা ভাষা শহীদদের প্রতি। বাবা মায়ের সাথে এসেছি, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এসেছি। 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে আসছি। যে আমাদের জন্য অনেক শহীদ জীবন দিয়েছেন, ভাষার জন্য আন্দোলন করেছেন, ও যেন এটাকে ধারণ করেই বড় হয়, এই জন্যই আসছি। মায়ের ভাষার জন্য রক্ত ঝরানো সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে শরীরে মরণ ব্যাধি ক্যান্সার নিয়েও কুমিল্লা থেকে হাজির সাজু আক্তার। যারা আমাদের ভাষা আন্দোলনে প্রাণ দিয়েছেন তাদের জন্য আমার অনেক গভীর শ্রদ্ধা। ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে এবার ভিন্ন আবহে 21। ছেলে বুড়ো সবারই কণ্ঠে তাই নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়। আমি ছাত্রদের কাছে এই কথাই বলবো, আরেকবার বলবো, প্লিজ তোমরা তোমাদের সম্মানটা ধরে রাখো। আমরা যেন তোমাদেরকে ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধার চোখে দেখি। আমাদের দেশটা সুন্দরভাবে ভবিষ্যতে যেন সবাই ভালো কিছু লালন করে চলে। নতুন প্রজন্ম আমাদের মাতৃভাষা বাংলা ভাষা শিখবে, ওরা আমাদের ভাষায় কথা বলবে, মায়ের ভাষায় কথা বলবে, জাস্ট এতটুকুই। সর্বত্র বাংলার ব্যবহার বাড়ানোর পাশাপাশি প্রত্যেকের নিজ নিজ ভাষা চর্চার অধিকারেও জোর দেন শ্রদ্ধা জানাতে আসা মানুষ। আমার মাতৃভাষা চাকমা, আমি চাই আমার যে মাতৃভাষা আছে এই মাতৃভাষা যেন রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা হয়। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। 52-র 21-এর প্রেরণায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যাশা তাদের। এ সময় বিএনপি নেতারা বলেন, দেশে আবার ফ্যাসিবাদের উত্থান হলে তা রুখে দিবে 21-এর চেতনা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন হাজারো মানুষ। এদিন প্রভাত ফেরিতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি ছিলেন নানা শ্রেণী পেশার মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। পরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে আবার যেন ফ্যাসিবাদের উত্থান না হয়, সতর্ক থাকতে হবে সবাইকে। জোর দেন দ্রুত নির্বাচন আয়োজনের ওপর। ফেব্রুয়ারির চেতনা অম্লান চেতনা, এই চেতনা কোনোদিন ম্লান হবে না। যদি কখনো আবারও কোনো ফ্যাসিজমের উত্থান ঘটে, কোনো ধরনের ডিক্টেটরের উত্থান ঘটে, 21শে ফেব্রুয়ারি আমাদের এদেশের দামাল ছেলেদেরকে, এদেশের জনগণকে আবারও রাজপথে লড়াই নামতে উদ্বুদ্ধ করবে। একটি গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে পারে, অবাধ সুষ্ঠু নির্বাচন স্থানীয় সরকারে হওয়া সম্ভব। সুতরাং এটা কোনো বিতর্ক করে আপনার জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কিছু নেই। 52-র বীরদের প্রতি শ্রদ্ধা জানান অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। সবার প্রত্যাশা, বৈষম্যহীন দেশ বিনির্মাণে 21 প্রেরণা। এখানে যাতে আবারও পুরনো যে এলিমেন্টগুলো ছিল রাজনীতির, যে হানাহানি, বিশেষ করে ক্যাম্পাস ভিত্তিক যে আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা কোনোভাবেই চাই না। আমরা যখন ঐক্যবদ্ধ হয়েছি শহীদ মিনারে, তখন 21 আমাদের পেছন থেকে সামনে এগিয়ে যাওয়ার একটা প্রেরণা দিয়েছিল। ফলে ভবিষ্যতেরও নতুন বাংলাদেশ গড়তে গেলে 21-এর চেতনা সবসময় আমাদের ঊর্ধ্বে তুলে রাখতে হবে। আগামী দিনে সকলে ঐক্যবদ্ধভাবে, সকল ভেদাভেদ ভুলে আমরা একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে আমরা উপহার দিতে চাই। ফ্যাসিবাদের কারণে অতীতে অনেকেই শহীদ মিনারে ফুল দিতেও নিরাপদ বোধ করেনি বলেও মন্তব্য করেন শ্রদ্ধা জানাতে আসা মানুষ। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য উল্লেখ করে তাদের পতনে প্রয়োজনে আবারও জেলে যাওয়ার কথা বললেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবের শহীদ দিবসের আলোচনায় তিনি আরো বলেন, যতই ফিরে আসার চেষ্টা করুক আর প্রতিষ্ঠিত হতে পারবে না ফ্যাসিবাদ।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামাত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে রাজধানীর পল্টনে উদ্বোধন করেন সংগঠনটির আমির ডাক্তার শফিকুর রহমান। সাংবাদিকদের তিনি বলেন, চেষ্টা করলেও ফেসিবাদ আর প্রতিষ্ঠিত হতে পারবে না। ইতিহাসের এই পালা বদলে ঠিকই পরাজিত শক্তি আবার প্রতিবিপ্লব ঘটানোর দাঁতে কামড় দিয়ে চেষ্টা করে। ওরা মনে করে যে না, আমার গোলা অর্ধেক কাটা গেছে, বাকি বোধহয় জুড়া নিয়ে নিবে এবং আমি বোধহয় লড়াই করে আবার ফেসিবাদ কায়েম করতে পারবো। না, ফেসিবাদের মৃত্যুই হচ্ছে অনিবার্য, এটাই ইতিহাসে শিখ। পরে জাতীয় প্রেস ক্লাবে শহীদ দিবসের আলোচনায়ও কথা বলেন জামায়াত আমির। কেউ আমাদের সাথে খেলবেন এটা আমরা পছন্দ করি না, শুধু আমাদের সাথে না, এদেশের একজন নাগরিকের সাথেও যেন কেউ খেলাধুলা না করে। আমরা ফেসিস্ট আমলে একটা কথা বারবার শুনতাম, খেলা হবে, ওই খেলা আর দেখতে চাই না। জাতির ভাগ্য নিয়ে যারা খেলা করে এরা একটা দেশের দায়িত্বশীল নাগরিক হতে পারে না, এরা দুষ্টা। পতিত সরকারের মতো আর কারো উপর জুলুম হলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। সকল মাতৃভাষা উন্নয়ন ও সংরক্ষণে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর তিনি আরো বলেন, জাতির মুক্তি ও সংগ্রামে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। ইউনেস্কো আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জানান, যে দেশ পৃথিবীকে নেতৃত্ব দেবে সে দেশের ভাষার প্রতি আগ্রহ বাড়ে বলে এ সময় তিনি মন্তব্য করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইউনেস্কো আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা 2025-এর পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, মাতৃভাষা যে কোনো রাষ্ট্রের ইতিহাস, অর্থনীতি ও সংস্কৃতির বাহক। তাই মাতৃভাষার সঙ্গে সকল মানুষের রয়েছে আত্মার সম্পর্ক। তাই বাঙালির কাছে 21 মানে মাথা নত না করার দৃঢ় প্রত্যয়। 52-র 21শে ফেব্রুয়ারি তাই শুধু বেদনার্ত অতীতকে স্মরণ করে অশ্রু বিসর্জনের দিন নয়, বরং এক অবিনাশী প্রেরণা, সকল ধরনের অন্যায়, অবিচার, ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজমন্ত্র। মাতৃভাষা যে কোনো নৃগোষ্ঠীর ইতিহাস, অর্থনীতি ও সংস্কৃতির বাহক। মাতৃভাষার সঙ্গে সকল মানুষের আত্মার সম্পর্ক। প্রধান উপদেষ্টা আরও বলেন, কোনো জাতি এগিয়ে গেলে সেই জাতির ভাষাও এগিয়ে যায়, সম্মান বৃদ্ধি পায় ওই ভাষায়। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে, পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে। প্রযুক্তি ছাড়াও যে কোনো দিক থেকে জাতি নেতৃত্ব দিতে পারলে, যে কোনো একটি দিক থেকে জাতির নেতৃত্ব দিতে পারলে সে দেশের ভাষার প্রতি মানুষের আগ্রহ বাড়বে। আজ আমরা মাতৃভাষা দিবসে সকল মাতৃভাষা উন্নয়ন ও সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। এর আগে পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ক্যাটাগরিতে আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেয়েছেন অধ্যাপক আবুল মনসুর ও মোহাম্মদ আবু মুসা। আন্তর্জাতিক ক্যাটাগরিতে পদক পান জোসেফ ডেভিড উইন্টার। এছাড়া প্রতিষ্ঠান হিসেবে পদক পেয়েছে প্যারিসের বাংলাদেশ দূতাবাস। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে ঢাকায় নিযুক্ত বিভিন্ন কূটনৈতিক মিশন, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ভাষা শহীদদের স্মরণ করেন অতিথিরা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগিয়ে বৈষম্যহীন সমাজ গড়তে অন্তর্বর্তী সরকারের প্রত্যয়ের কথা জানান তিনি। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা। আন্তর্জাতিক মাতৃভাষা এবং মহান শহীদ দিবসে পরিপূর্ণতা পেয়েছে অমর একুশে বইমেলা। 21তম দিনে অগণিত পাঠক, লেখক আর দর্শনার্থীদের পদচারণায় মিলন মেলায় পরিণত হয় মেলা প্রাঙ্গণ। স্টলে স্টলেও ছিল ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বিক্রি কিছুটা ভালো হলেও প্রত্যাশার চেয়ে কম বলে জানিয়েছেন লেখক প্রকাশকরা। 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস, অমর একুশে বইমেলার 21তম দিন। পশ্চিম আকাশে হেলে পড়া সূর্যের তেজ কমে আসতেই মেলায় নামে মানুষের ঢল। বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। গল্প, উপন্যাস, ছড়া, কবিতা ছাড়াও গবেষণাধর্মী আর বিষয়ভিত্তিক বই কেনায় আগ্রহ ছিল দর্শনার্থীদের।
হুমায়ুন আহমেদের বিশেষ করে বইগুলো পছন্দ। তো আমি একটু পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, সেক্ষেত্রে সে রিলেটেড কিছু পাই কিনা সেটাই দেখবো। আর গল্পের বইয়ের প্রতি একটু ভালো লাগা কাজ করে, এজন্য আসলে সেই দিকে ঝোঁকটা একটু বেশি। নীল সাগরের কাঁকড়া এই বইটা আমার পছন্দ হয়েছিল দেখে আমি কিনেছি। একটি ভালো বই জাতির বিবেক, সম্পদ, তাই তো পছন্দের বই খুঁজে বের করতে পাঠকদের অক্লান্ত চেষ্টা। বিক্রি কিছুটা ভালো হলেও তা ছিল প্রত্যাশার চেয়ে কম, জানালেন লেখক ও প্রকাশকরা। দেখেন যে কারো হাতে বই আছে কিনা, যদি সবাই একটা করে বইও কিনতো তাহলে স্টলে বই থাকার কথা না। দর্শক অনেক, কিন্তু গত শুক্রবারের চাইতে আজকের শুক্রবারে বিক্রি অনেক কম। কিন্তু আজকে আমি বইমেলায় এসে দেখি, আমি অনেকের হাত দেখেছি যে হাতে কি, কারো হাতে বই নাই। তথ্য প্রযুক্তির দাপটের এই সময়ে বইকে বাঁচিয়ে রাখতে হবে, এমনটাই মনে করছেন লেখকরা। আমার একটা বই এসছে এবার, সাংবাদিকতা সস্তা ছবক নাম। মূলত এই সময়ে সাংবাদিকতার কি অবস্থা, কেন এই অবস্থা, আমার সেই জায়গা থেকে আসলে এই বইটাকে লেখা। আমার এই বইটির মূল উদ্দেশ্য মানুষের মধ্যে দেশপ্রেম, নারী শক্তির জয়গান। এবার যে বইটা আমার আসছে সংস্করণটা হলো সফলতার প্রথম পাঠ। বই হয়ে উঠুক জীবনের সবচেয়ে আপনজন, কাছের প্রিয়জন, প্রত্যাশা লেখক প্রকাশক সহ বই প্রেমীদের। চাদর পেতে বই বিক্রির মধ্য দিয়ে 1972 সালে যে বইমেলার যাত্রা শুরু হয়েছিল, কালের আবর্তে সেই বইমেলা এখন বাঙালি জাতির উৎসবে পরিণত হয়েছে। কিন্তু তথ্য প্রযুক্তির আলোক ছটায় যেভাবে গোটা পৃথিবী ছোট হয়ে আসছে, তাতে করে সেই দিন আর খুব বেশি দূরে নয় যেদিন মানুষ বই ছাপার কারখানা ভেঙে তার প্রিয় লেখকের বইখানি দ্রুতগতিতে পেয়ে যাবে তার হাতে থাকা মোবাইলটিতে। তখন কেমন হবে এই বইমেলার আঙ্গিক? এই নিয়ে মেলা কর্তৃপক্ষ ভাবছেন কি? বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ভাষা আন্দোলনে ঢাকার পরে অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল বগুড়া। ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের তৎকালীন অধ্যক্ষ থাকায় ইতিহাসে সে আন্দোলনে তাৎপর্য গুরুত্ব বহন করে। সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক ছিলেন আজিজুল হক কলেজের ছাত্রনেতা আতাউর রহমান। কমিটির সদস্য ছিলেন বগুড়ার অন্তত 10 জন ছাত্রনেতা, কিন্তু তাদের স্মরণে জেলায় কখনোই নেওয়া হয়নি বিশেষ কোনো উদ্যোগ। 1948-এর 23শে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতির দাবিতে ফুঁসে ওঠে ঢাকা। তখন ছাত্র ফেডারেশন নেতা আব্দুল মতিনের নেতৃত্বে বগুড়ায় বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। কমিউনিস্ট পার্টির সহযোগিতায় মিছিলটি শহরের সাতমাথায় পৌঁছলে শিক্ষার্থীদের উপর হামলা চালায় মুসলিম লীগের নেতাকর্মীরা। এ সময় ছাত্রনেতা গাজীউল হক, আব্দুল মতিন, আব্দুল শহীদ, সালেহ বেগম সহ আহত হন অন্তত 15 জন। মার্চে সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ জানায় মিছিলের স্লোগানে। নভেম্বরে খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান বগুড়া সফরে গেলে ছাত্র নেতারা মায়ের ভাষার জন্য বুক চিতিয়ে দাঁড়ায় রাজপথে। মুখত সামনেই যারা এসেছিলেন তারা গাজুল ভাই, মোজারুল ভাই, বাটু আবু ভাই, মখলেস ভাই খুব বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। আমার জানা মতো এই ধরনের লেখালেখি যাদের অভ্যাস আছে, তাদের যদি এগুলো নিয়ে লেখালেখি করে তাহলে হয়তো মনে হয় যে কিছু রিভাইভ হবে। সবটাই পারবে না। 21শে ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গকারীদের মধ্যে অন্যতম বগুড়ার সূর্য সন্তান গাজীউল হকের লেখা ভুলবো না এই 21শে ফেব্রুয়ারি ভুলবো না গানটিকে 1955 সাল পর্যন্ত করা হতো প্রভাত ফেরি। কৃতি এই সন্তানদের স্মরণে কখনোই করা হয়নি বিশেষ আয়োজন। তাদের কথাগুলো স্মরণ করি, কিন্তু তাদেরকে নিয়ে যে একটা গবেষণা করা বা তাদের কথা বারবার উচ্চারণ করা, এই কাজগুলো আমরা করছি না, আসলেই করছি না, যেটা করা দরকার বলে আমার মনে হয়। যারা এনে দিল মায়ের ভাষা, সেই মহামানবদের নামও জানে না বর্তমান প্রজন্মের বেশিরভাগ। সবার সম্মিলিত প্রচেষ্টায় এবং স্পেশালি জাতীয় উদ্যোগের মাধ্যমে যেন এই বিষয়টা আমরা তরুণ প্রজন্ম জানতে পারি। প্রকৃত যারা ভাষা আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত, আমরা যদি সেই ইতিহাসগুলো মানুষকে জানাতে পারি, এটা হচ্ছে ভাষা আন্দোলনের একটা সবচেয়ে বড় যেটা দাবি, সেটা হয়তো আমরা পূরণ করতে পারবো আর কি। নতুন প্রজন্মের দাবি, বীর যোদ্ধাদের সম্পর্কে জানানো হোক আদ্যপান্ত। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া।
গণতন্ত্র ও ভোটাধিকার চাওয়ার অপরাধে গত 15 বছরে ফ্যাসিস্টরা 4,500-এর বেশি মানুষকে বিনা বিচারে গুলি করে হত্যা করেছে। এ কথা বলেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় মেধা ও মনন মঞ্চ বিতর্ক প্রতিযোগিতায় অনুষ্ঠানে তিনি আরও বলেন, 2000 মানুষের রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লব ভুলুণ্ঠিত হতে দেয়া যাবে না। সবাই মিলে দেশকে নতুন করে গড়ার প্রত্যয় নিলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। বিগত 15 বছরে ফ্যাসিস্টরা 4,500-এর উপরে মানুষকে বিনা বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। আমার আপনার ভাই, আমার আপনার সহযোদ্ধা, আমার আপনার আত্মীয় স্বজন তারা ছিল। তাদের অপরাধ ছিল তারা কথা বলতে চেয়েছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে তার দল। আগামী 25 ফেব্রুয়ারি দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত গণ অবস্থান কর্মসূচি পালন করবে তারা। এ নিয়ে শুক্রবার এক বিবৃতি দিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। বিবৃতিতে তিনি বলেন, ATM আজহারুল ইসলাম ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় 13 বছরেরও বেশি সময় ধরে কারাগারে আটক রয়েছেন। হাসিনা সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তি পেলেও চরম জুলুম নির্যাতনের শিকার ATM আজহারুল ইসলামকে এখনো মুক্তি দেওয়া হয়নি। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে জানানো হলেও কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে বিবৃতিতে জানানো হয়। এর আগে বৃহস্পতিবার ATM আজহারুল ইসলামের জামিন না হওয়ায় স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিয়েছিলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর খিলগাঁওয়ে সমিলে লাগা আগুন ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের চেষ্টায় প্রায় 2 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনায় 20টি গ্যারেজ ও 2টি সমিল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস বলছে, সন্ধ্যা 7:30টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে প্রথমে 2টি ইউনিট কাজ শুরু করলেও পরে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। রাত 9:35 আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জানায়, সমিল থেকে আগুন গাড়ির গ্যারেজে ছড়িয়ে পরে গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লেগে সিলিন্ডার বিস্ফোরিত হয়। ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ওই এলাকায় একটি গাড়ির গ্যারেজ, রাবারের কাঁচা মালের গোডাউন রয়েছে। কিছু গাড়ি বের করা সম্ভব হলেও অনেক গাড়ি পুড়ে গেছে। যে সিলিন্ডারগুলো বাস্ট হচ্ছে, বিকট শব্দ এবং গাড়ির গ্যারেজ এবং আপনার যে টায়ারের যে ইগুলা ছিল, সাথে 2টা 6 মিল ছিল। সিলিন্ডারের আর বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হতে পারে, সুতরাং এটা এখন বলা যাচ্ছে না, এটা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। আমরা এখন পর্যন্ত কোনো আহত নিহতর সংবাদ পাইনি এবং আমাদের সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। এখন পর্যন্ত কোনো এরকম সংবাদ পাইনি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণটাও একটু আমাদের বিবেচনা করে বলতে হবে। ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনার 3 দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে এই ডাকাতির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নাটোরের বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। সকালে মির্জাপুর থানায় ওই বাসের যাত্রী ওমর আলী বাদী হয়ে অজ্ঞাত 8 থেকে 9 জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মির্জাপুর থানার ওসি মামলা নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণে বলা হয়, গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়্যালসের আমারি ট্রাভেলসের একটি বাসে যাত্রী বেশে ওঠে ডাকাতরা। রাত 12:30টার দিকে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের মোবাইল ফোন, টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতরা গাড়িতে থাকা 2 জন নারী যাত্রীকে শ্লীলতাহানি করে। এ ঘটনায় বাসের সুপারভাইজার, চালক ও সহকারীকে আটক করলেও পরে তারা জামিনে মুক্তি পায়। রংপুরের মিঠাপুকুরে মহান 21শে ফেব্রুয়ারির ফুল সংগ্রহ করতে গিয়ে 4র্থ শ্রেণীর এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে মিঠাপুকুর থানায় মামলা দায়ের করেছেন।
উপজেলার মির্জাপুর ইউনিয়নের রতিয়া গ্রামে অভিযুক্ত রুহুল আমিনের পরিবার সবাই ঢাকায় থাকেন। ভোরে তার বাড়িতে ফুল তুলতে যায় প্রতিবেশী ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। এ সময় তাকে একা পেয়ে ধর্ষণ করেন রুহুল। ফজরের নামাজ শেষে মুসল্লিরা ওই পথ দিয়ে চলাচলের সময় শিশুটির চিৎকার শুনে তাকে উদ্ধার করে। পরে বাড়ি ফিরে শিশু তার পরিবারকে জানালে মামলা দায়ের করা হয়। ঘটনার পর শিশুটির পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। নিরাপত্তাহীনতায় পুলিশ তাকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখে। পুলিশ জানিয়েছে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। 10 বছর বয়সী ৪র্থ শ্রেণীর এক ছাত্রী তার পার্শ্ববর্তী বাড়িতে ফুল আনতে গেছে সকালবেলা। গৃহকর্তা একাই বাড়িতে ছিল। বাড়িতে অন্য লোক না থাকার সুযোগে গৃহকর্তা কর্তৃক ধর্ষিত হয়। মামলা রুজু হয়েছে। ভিকটিম সাপোর্ট সেন্টারে আসামি ধরার চেষ্টা অব্যাহত আছে। ৬ দফা দাবি আদায়ে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। শুক্রবার রাত 8:30টার দিকে ক্যাম্পাসে একটি মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেয় তারা। গত মঙ্গলবার কুয়েট ক্যাম্পাসের ছাত্রদল, ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত করা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া এবং হামলার ঘটনা ঘটে। এতে 1.5 শতাধিক শিক্ষার্থী আহত হয়। অন্যান্য দাবির সাথে উপাচার্য, উপাচার্য ও শিক্ষা বিষয়ক পরিচালকের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এদিকে বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যগত সমস্যার কথা জানিয়ে ক্যাম্পাসে অনুপস্থিত রয়েছেন উপাচার্য। চট্টগ্রামে আওয়ামী লীগ ও কিশোর সন্ত্রাসীদের পুনর্বাসন করার অভিযোগ তুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3টি কমিটি 24 ঘন্টার মধ্যে বাতিলের দাবি জানিয়েছে একাংশ। দাবি না মানা হলে ঢাকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় অভিমুখে লং মার্চেরও ঘোষণা দেন তারা। শুক্রবার বিকেলে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেন সমন্বয়ক জোবায়ের আলম মানিক। এ সময় ঘোষিত কমিটিকে সমর্থন দেয় কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এছাড়া কমিটি বাতিল না করলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদ থেকে হাসনাত আবদুল্লাহ ও আরিফ সোহেলকে নামানোর হুঁশিয়ারিও দেওয়া হয়। এর আগে লালদিঘি ময়দান থেকে 3 শতাধিক শিক্ষার্থীর বিক্ষোভ মিছিল শুরু হয়ে জামাল খান মোড়ে এসে শেষ হয়। ই-লার্নিং প্ল্যাটফর্ম স্টেপ টু উইন এর 4 বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য কিডস কার্নিভাল আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর শ্যামলীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে লার্নিং সেন্টারের শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবক সহ উপস্থিত ছিলেন বিশিষ্টজনরা। স্টেপস টু উইন ই-লার্নিং সেন্টারের উদ্যোক্তা নুসরাত ইউসুফ জানান, এই ই-লার্নিং প্ল্যাটফর্মে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত এবং বিশ্বের 22টি দেশের 3 থেকে 12 বছরের প্রায় 5,000 শিশু অনলাইনে অংশগ্রহণ করে 9টি ভিন্ন ভিন্ন কোর্সে মূলত সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিশুদের বুদ্ধিমত্তার বিকাশ এবং পড়াশোনা সহজ ও আনন্দদায়ক পদ্ধতিতে উপস্থাপন করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করে। তাদের বিচক্ষণ বুদ্ধি, সৃজনশীল চিন্তাধারা, ব্যতিক্রম ধর্মী এই উদ্যোগ শিশুকে শিক্ষাতে অসাধারণ অবদান রাখছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের কর্মীরা। শুক্রবার সকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে ব্যাংকের কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম ও হাসান তানভীর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে রূপালী ব্যাংক, জিয়া পরিষদ ও কর্মচারী সংঘের পক্ষ থেকেও কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ পর্যায়ে থাকছে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে চীন। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় G20 সম্মেলনে জানিয়েছে নিজেদের অবস্থান। এদিকে রাশিয়া ইউক্রেন ইস্যু নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে আগামী সপ্তাহে বসবেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সুর পাল্টালো চীন। সম্প্রতি ইউক্রেন যুদ্ধ বন্ধের পথ খুঁজতে সৌদি আরবে যুক্তরাষ্ট্র রাশিয়ার বৈঠকে সমর্থন দিয়েছে বেইজিং। দক্ষিণ আফ্রিকায় G20 সম্মেলনে স্পষ্ট করেছে নিজেদের অবস্থান। সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ইউক্রেনের শান্তি নিশ্চিতে ওয়াশিংটন মস্কোর ঐকমত্য সহ যেকোনো প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন আছে চীনের। পাশাপাশি চলমান সংকটের সুষ্ঠু রাজনৈতিক সমাধানের জন্য গঠনমূলক অবদান রাখতে প্রস্তুত তারা।
এর আগে গেল সপ্তাহে মিউনিখে নিরাপত্তা সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ সংক্রান্ত যে কোনো আলোচনায় সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণ জরুরি। বিশ্লেষকরা বলছেন চলমান পরিস্থিতিতে নিজেদের স্বার্থেই ইউক্রেন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিনের যে কোনো পদক্ষেপে সম্পৃক্ত থাকবে বেইজিং। এদিকে রাশিয়া ইউক্রেন ইস্যুতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে ওয়াশিংটনে এই বৈঠক হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলের মনোনয়ন অনুমোদন করেছে মার্কিন সিনেট। বৃহস্পতিবার সিনেট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মনোনয়ন অনুমোদন করে। সিনেটে 51-49 ভোটে ক্যাশ প্যাটেলের মনোনয়ন অনুমোদন পায়। ডেমোক্র্যাট সিনেটরদের সবাই তার বিপক্ষে ভোট দেন। ভোটাভুটিতে তাদের সঙ্গে যোগ দেন সিনেটের 2 মধ্যপন্থী রিপাবলিকান সদস্য সুজান কলিন্স ও লিসা মোরকোস্কি। ট্রাম্পের অনুগত ব্যক্তি হিসেবে পরিচিত 44 বছর বয়সী ক্যাশ প্যাটেল ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ আইন প্রণয়নকারী সংস্থার শীর্ষ পদে তার নিয়োগ চূড়ান্ত হল। সিনেটের জুডিশিয়ারি কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সিনেটর ডিক ডারবিন এক বিবৃতিতে বলেছেন, ক্যাশ প্যাটেল অতীতে খোলাখুলিভাবে FBI এর সমালোচনা করেছেন। এই পর্যায়ে থাকছে খেলার খবর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রীড়াঙ্গনের তারকারা। তামিম ইকবাল, রুবেল হোসেন, এনামুল হক বিজয়দের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সদ্যই 21 পদক পাওয়া সাবিনা। বিকেলে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে দেশের ক্রীড়াঙ্গন। ক্রিকেটার, ফুটবলার থেকে শুরু করে শহীদদের প্রতি সম্মান জানিয়েছে ক্রীড়া ফেডারেশনগুলো। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়েছেন টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। সন্তানের একটি ভিডিও পোস্ট করে ভাষা শহীদদের স্মরণ করেছেন পেসার রুবেল হোসেন। 21 আছে বইয়ের পাতায় বর্ণমালায় টানি। বৃহস্পতিবার 21 পদক গ্রহণ করেছে সাফজয়ী নারী ফুটবল দল। বাফুফের পক্ষ থেকে বিকালে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও নারী দলের পক্ষ থেকে সকল শহীদদের জানায় বিনম্র শ্রদ্ধা। দেশের সবচেয়ে বড় ক্রীড়া ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের ফেসবুক পেজে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে 52 ভাষা শহীদদের প্রতি। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।